সিঙ্গাপুর এয়ারপোর্টে নেমে ইমিগ্রেশন এবং কাস্টমসের কাজ শেষ করে লাগেজ কালেকশনে যেতেই দেখি একটা লোক দুহাত উপরে তুলে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা কাগজ, কাগজে লেখা আছে আশিকুর রহমান, বাংলাদেশ। আলাউদ্দিন সাহেব বলেছিলেন আমাকে রিসিভ করতে এয়ারপোর্টে একজন লোক আসবে, সে লোকই সব ব্যবস্থা করবে আমার। লোকটাকে সালাম দিয়ে নিজের পরিচয় দিলাম, লাগেজ কালেক্ট করে তার সাথে ট্যাক্সিতে গেলাম। বেশি দিন সময় লাগলো না কাজ পেতে, ভালো বেতন। আলাউদ্দিন সাহেবকে চিঠি লিখে জানালাম আফজল ভাই কেউ। তাঁকে আমার ঠিকানা দিয়ে জানতে চাইলাম টাকাগুলো দিতে পেরেছেন কিনা। যদি তারা টাকা নিয়ে থাকেন তাহলে যেন আমার চাকরি পাওয়ার খবরটা তাদেরকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়, সেই সঙ্গে আমার ঠিকানাও। আফজল ভাইয়ের উত্তর পেলাম, উনি গিয়েছিলেন। মামা বড়ই কঠিন লোক। তিনি প্রথমে কিছুতেই টাকা নিতে চাননি, কিন্তু সেখানে ছিল তার বড় মেয়ে রেখা আর তার জামাই। তারাই তাদের বাবাকে বাধ্য করেছে শিখার বিয়ের জন্য টাকাগুলো নিতে। মামা হাত পেতে নেননি, মামিকে অনুমতি দিয়েছেন নিতে। সরকার সাহেবের মেয়েকে বিয়ে করার যে আমার কোনো ইচ্ছাই ছিল না, সেটাও বলেছিলেন তিনি। সেটা শুনলেন বটে, কিন্তু কোনো উত্তর দেননি মামা। মাস তিনেক পর শিখার চিঠি পেলাম, শিখার বিয়ে ঠিক হয়েছে, পাত্র ভালো, 90,000 টাকার ডিমান্ড। আমি যে টাকা পাঠিয়েছি তার সঙ্গে আর কিছু টাকা জোগাড় করে বিয়ের ব্যবস্থা করা হয়েছে। আমি যেন দোয়া করি। 2 বছর পর শিখার চিঠিতে জানতে পারলাম মামা মারা গেছে। মারা যাবার সময় নাকি বারবার আমার নাম ধরে ডেকেছেন। বুক ফেটে কান্না বেরিয়ে এলো আমার। মামির কথা বারবার মনে পড়তে লাগলো। ছেলের আদরে আমাকে মানুষ করেছেন তিনি, এখন একা। মামা আমার মুখ দেখতে চাননি বলে এতদিন বাড়িতে যাওয়ার কথা ভাবতে পারিনি, কিন্তু তার মৃত্যুর সংবাদ পাওয়ার পর আমি আর স্থির থাকতে পারলাম না। 15 দিনের ছুটি নিয়ে বাড়ি গেলাম। বাড়ি গিয়ে শুনলাম লিনাকে ইন্ডিয়ায় পাঠিয়ে দেওয়া হয়েছে। মাঝখানে একবার এসেছিল, তারপর সে মেয়ের আর কোনো খবর কেউ বলতে পারে না। এবার নিয়ে 3য়বারের মতো দেশে ফিরছি। এবার এক নাগাড়ে 5 বছর থাকার পর এসেছি। আমার ইচ্ছা মামি আর মামাতো বোন ভগ্নিপতিদের সাথে ঈদ করব। আমাকে চিনতে পেরেছ না? বলল নীনা। তাকিয়েছিলাম আমার বাম পাশের জানালা দিয়ে বাইরে উদাস দৃষ্টিতে। লীনার কথায় সম্বিত ফিরে পেলাম। আমার মুখের দিকে তাকিয়ে আছে, চোখে চোখ পড়ল, মুখটা নিচু করলাম আমি। আমার জন্য কতটুকু ঘৃণা তোমার জমে আছে? এমন সুরে কথা বলতে কোনোদিন শুনিনি আমি। কথায় বেশ পরিপক্কতার ভাব। হবারই তো কথা। হিসাব করে দেখলাম লীনার বয়স এখন 28 ছুঁই ছুঁই করছে। মুখের দিকে তাকালাম, বয়সের ছাপ চোখে মুখেও সুস্পষ্ট। সবটুকু ঘৃণা কি আমার মুখের উপরই ছুঁড়ে মারছ? আবার বলল লীনা। মুখটা ঘুরিয়ে নিয়ে আবার জানালার দিকে তাকালাম আমি। বললাম, তোমাকে ভুলে গেছি। সত্যি কি তাই? হ্যাঁ। আমার চোখের দিকে তাকিয়ে বলো। মুখটা আবার সোজা করলাম। বিরক্ত বোধ হলো। বললাম, কি লাভ এসব নিয়ে কথা বলে? কোনো লাভ নেই। আমি শুধু বলতে চেয়েছি থানার সেই দুঃসহ স্মৃতি তোমার পক্ষে ভোলা সম্ভব নয়। আর যখনই মনে হবে তখনই একরাশ ঘৃণা ঝরে পড়বে আমার প্রতি। তাতে তোমার কিচ্ছু যায় আসে না। বললাম আমি, আসে।
এতদিন আমিও ভুলতে চেষ্টা করেছি, পারিনি। বারবার স্মৃতিটা আমাকে ঘুরে ফিরে দগ্ধ করে। বলল লীনা, তোমার তো কষ্ট হবার কথা নয়। থানায় লকআপে রেখেছিল আমাকে। যে পুলিশ আমাকে ধরে নিয়ে গিয়েছিল সে আমার উপর টর্চার করেছে। কষ্ট যা পাবার আমি পেয়েছি। তুমি তো বাবার বাড়িতে গিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ এনে স্টেটমেন্টও দিয়েছিলে। আমার কষ্টটা তো এখানেই। তুমি সারা জীবন ভুল বুঝে থাকলে। বলল নীনা। আমি এসব নিয়ে আর মাথা ঘামাতে চাই না, বললাম আমি। আমিও চাই না, লীনা বলতে থাকলো। সেই জন্যই নিজেকে আড়াল করে রাখতে চেয়েছিলাম আমি। কিন্তু আমার মুখটা দেখার অদম্য ইচ্ছা তোমার ভেতরে লক্ষ্য করেছি। দেখে যখন চিনেই ফেলেছ, তখন প্রকৃত সত্য তোমার কাছে প্রকাশ করতেই হবে আমাকে। তাই অন্য কোনো সত্য আছে নাকি? কিছুটা ব্যঙ্গ করেই বললাম আমি। অবশ্যই আছে, বলল লীনা। ঠিক আছে, বলতে পারো। বলবো, তার আগে বলো, তুমি সিঙ্গাপুর থেকে কবে এলে? অবাক হলাম আমি। বললাম, আমি সিঙ্গাপুর গেছি কে বলল তোমাকে? এভাবেই হোক জেনেছি, বলল লীনা। তুমি তো ইন্ডিয়ায় থাকো। সে তো মাত্র 7 মাস। তারপর বাংলাদেশে ফিরে এলাম, তোমার খোঁজ করলাম। আমাকে পেলে কি করতে তুমি? কিছুই করতাম না। তোমাকে বিপদে ফেলার ইচ্ছা আমার আর জাগেনি। শুধু তুমি ভালো আছে কিনা সেটাই জানতে চেয়েছিলাম। ইন্ডিয়া থেকে ফিরে এলে কেন তুমি? এ অনেক কাহিনী। তোমাকে বিয়ে দেওয়া হয়েছিল সেখানে? হ্যাঁ। তাহলে তোমার স্বামী? স্বামী নাই। কেন? ডিভোর্স দিয়ে এসেছি। বিয়ে টিকলো না কেন? বিয়ে টিকিয়ে রাখার মতো পরিস্থিতি ছিল না যে। আমি কোনো কথা বললাম না। লীনাই বলল, কারণটা জানতে চাইলে না? বললেই তো, পরিস্থিতি ছিল না। হয়তো তোমার মনের বিরুদ্ধে তোমাকে বিয়ে দেওয়া হয়েছিল। না, আমার সম্মতিতেই বিয়ে দেওয়া হয়েছিল, বলল লীনা। বাবা মা দিদিদের মুখের দিকে তাকিয়ে আমি সবকিছু মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম তোমাকে তো আর পাওয়া সম্ভব নয়, তার চাইতে নতুন করে বাঁচার চেষ্টা করি। বাবা মা আমাকে ইন্ডিয়ায় বেড়াতে নিয়ে গেল। বাংলাদেশে আমাকে আর বিয়ে দেওয়া সম্ভব নয়। কলকাতা নরেন্দ্রপুরে বাবার এক দূর সম্পর্কের বোন আছে, তার ওখানেই উঠলাম। ঘটক লাগিয়ে পছন্দ করে এক লোকের সাথে আমার বিয়ে ঠিক করলেন। পাত্র প্রতিষ্ঠিত ব্যবসায়ী, শুধু পণ দিতে হলো প্রচুর। কিন্তু বিয়ের পর দিন থেকে তার যে রূপ দেখলাম তাতে চমকে উঠলাম আমি। রীতিমতো টলতে টলতে বাসায় ঢুকছে। বাড়ির অন্যরা খুব স্বাভাবিকভাবেই মেনে নিচ্ছে। গাড়ি থেকে নামিয়ে ধরে উপরে তুলছে। আমার নতুন ভাবে বেঁচে থাকার স্বপ্ন নিমেষেই ধূলিসাৎ হয়ে গেল। ঘৃণায় আমি তার কাছ থেকে দূরে সরে থাকলাম। সকালে শ্বশুর শাশুড়িকে বললাম সব। বেটা ছেলে ওসব একটু আধটু খাই মা। শাশুড়ি আমাকে বোঝানোর চেষ্টা করলেন। আমি বললাম, কই, বাবা তো খায় না। তার খেতে ইচ্ছে করে না, তাই খায় না। আমি আমার স্বামীকে বললাম, এসব ছাড়তে হবে। স্বামী বলল, তোমাকে ছাড়তে পারি, কিন্তু মদ নয়। আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। রেগে গেলাম আমি। বিনিময়ে আমার গায়ে হাত তুলতেও দ্বিধা করল না সে। পালিয়ে গেলাম আমি বাবার সেই আত্মীয়ের বাসায়। তারা বললেন, এসব অভ্যাসের কথা তো আগে শুনিনি। আজকাল অবশ্য মদ খাওয়াটাকে কেউ তেমন খারাপ চোখে দেখে না, কিন্তু
আমার পক্ষে তো তা মেনে নেওয়া সম্ভব নয়, বললাম আমি। কি বলছো মা? 2 লক্ষ টাকা পণ দেওয়া হয়েছে, তাই বলে তার নোংরা স্বভাব মেনে নিতে হবে? সেটা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়। বাবাকে খবর দেওয়া হলো, সে গেল, শুনে সেও তোমার মাতে হলো। আমার ইচ্ছায় ডিভোর্স লেটার পাঠিয়ে দেওয়া হলো। দেখলাম ছেলের পরিবার নির্দ্বিধায় মেনে নিল। তারপর জিজ্ঞাসা করলাম আমি, চলে এলাম দেশে। তারপর আর বিয়ে করনি? বিয়ে? হাসল লীনা। আমার বাবা সে চেষ্টা আর করেনি। ইন্ডিয়া থেকে ফিরে আসার বছর 3 পরে তো বাবা মারাই গেল। উনি মারা গেছেন? হ্যাঁ। কিভাবে? আমার জন্য। ইটের ভাটায় লস খেলো, আমার বিয়ে ভেঙে গেল। বাবার মনের অবস্থা খুব খারাপ। একদিন হার্ট অ্যাটাক করে মারাই গেল বাবা। দেখলাম তার চোখে পানি, পরিবেশটা ভারী হয়ে উঠল। জিজ্ঞেস করলাম, তোমার মা কেমন আছেন? মা বাবার স্মৃতি আঁকড়ে ধরে সে বাড়িতেই আছে। আমি ছুটি পেলেই তাকে দেখতে যাই। ছুটি পেলে মানে? তুমি চাকরি করছো নাকি? হ্যাঁ, ইন্ডিয়া থেকে ফিরে ঢাকায় এসে লালমাটিয়া কলেজ থেকে বিএ পাশ করেছি। তারপর জামাইবাবু বহু চেষ্টা করে একটা সরকারি চাকরি নিয়ে দিয়েছেন। জামাইবাবু? আমার বড়দের স্বামী। ও। কিছুক্ষণ চুপ করে থাকলাম। সেই কথা বলল, তোমার কি অবস্থা বলো? ভালোই আছি। বউ ছেলে মেয়ে? তার মানে বিয়ের কথা বলছো? কেন বিয়ে করনি? বিয়ে? আমার মুখে ব্যঙ্গ ভাব এসে গেল। এখনো বিয়ে করনি? না। স্বরটা আপনি আপনি কঠিন হয়ে গেল। কেন? মেয়েদের উপর থেকে আমার বিশ্বাস একেবারেই উবে গেছে। আমাকে দেখে? থাক, ও কথা বাদ দাও। আমি কি কোনো বিশ্বাসঘাতকতা করেছি? থানায় দেখলাম তো। কি দেখলে? ওই যে স্টেটমেন্টের কথা বললাম, আমি নাকি তোমাকে অপহরণ করেছিলাম। আমি জানি ওসি সাহেব তোমাকে বলেছেন, কিন্তু আশিক, তুমি বিশ্বাস করো আর নাই করো, ওই স্টেটমেন্টে আমার স্বাক্ষর ছিল না। তোমার নয়? না, বড়দির। বাবা সত্য মিথ্যা অনেক কিছু লিখে আমাকে সই করতে বলেছিল। আমি রাজি হইনি, তাই বড়দিকে দিয়ে সই করিয়ে থানায় জমা দিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম বিষয়টা। বলেছিলাম, কোর্টে দাঁড়িয়ে সব সত্য কথা বলবো আমি। আমার স্বাক্ষর জাল করে স্টেটমেন্ট দেওয়ার জন্য তোমাদেরকে আমি জেল খাটাবো। আশিকের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমি সুইসাইড করব। আমি পাগলের মতো চিৎকার করে কাঁদাকাটি শুরু করে দিলাম। রাত 12টার দিকে বাবা এসে বলল, মামলা উজ্র করে নেওয়া হয়েছে, তুই এখন শান্ত হ মা। আশিক? জিজ্ঞেস করলাম। ওকে ছেড়ে দিয়েছে? বলল বাবা, আমি বিশ্বাস করি না, আমাকে থানায় নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, তোকে ওসি সাহেবের সাথে কথা বলিয়ে দিচ্ছি। বাবা টেলিফোন লাগালেন। আদাব দিয়ে বললেন, আশিককে কি ছেড়ে দিয়েছেন? আমার মেয়ে বিশ্বাস করছে না, তাকে একটু বলবেন। নো, নে কথা বল। আমি সালাম দিয়ে সরাসরি জিজ্ঞেস করলাম, আশিক কোথায়? ও তো চলে গেছে। তোমার বাবা মামলা উজ্র করে নিল, স্টেটমেন্টটাও ফেরত নিয়ে গেল। ছেলেটা বলছিল ওটা নাকি তুমি লিখতে পারো না। আমি বললাম, আমি লিখিনি। আশিক কোথায় গেল? ওসি সাহেব বললেন, তা জানি না,
আমি তার টাকা পয়সা কাপড় চোপড় সব ফেরত দিয়েছি। থ্যাংক ইউ বলে আমি টেলিফোন রেখে দিলাম। তারপর ঝাঁপিয়ে পড়লাম বাবার ওপর। তুমি এত বড় অন্যায় কাজ কেন করেছিলে বাবা? এমন করে পারলে একটা নিরপরাধ ছেলেকে জেলে ঢুকাতে? রাগে দুঃখে আমি বাবাকে কিল ঘুষি মারতে লাগলাম, জামা টেনে ছিঁড়ে ফেললাম। মা দিদি আমাকে কিছুতেই থামাতে পারছিল না। বাবা কোনো আত্মরক্ষার চেষ্টা করেনি। হঠাৎ আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে বলল, মেরে ফেল মা, তুই আমাকে মেরে ফেল, এত বড় অন্যায় আমি জীবনে করিনি। বাবাকে ওই অবস্থা দেখে আমিও তাকে জড়িয়ে ধরে কাঁদলাম। সবাই কাঁদল। তারপর আস্তে আস্তে পরিবেশ স্বাভাবিক হলো। বাবা নিজেই পাত্রপক্ষকে জানিয়ে দিলেন ওই বিয়ে হবে না। তাদের কাছে বলেছিল মেয়ে কিছুতেই রাজি হচ্ছে না। ব্যাপারটা বোধহয় ওরা আঁচ করতে পেরেছিল। তারপর তো শুনলেই সবকিছু। ট্রেন ছেড়ে দিবে, লোকজন হুড়মুড় করে উঠতে লাগলো। আগের মতো আর স্বাভাবিকভাবে কথা চালিয়ে যেতে পারলাম না আমরা। তোমার মামা কেমন আছেন? জিজ্ঞাসা করল লীনা। মারা গেছেন, বললাম আমি। কবে? 6-7 বছর আগে। এর মধ্যে বাড়ি যাওনি? মামা বেঁচে থাকতে যায়নি। উনি তো আমার মুখ দেখতে চাননি, তাই তার প্রতিজ্ঞা আমি রক্ষা করেছি। মাঝে আরো 2 বার গিয়েছিলাম। নাটোর স্টেশনে ট্রেন থামলো, অনেক লোক নেমে গেল। আর আধা ঘন্টা পর আমি সান্তাহারে পৌঁছে যাব। তুমি তার পরের স্টপেজে, বলল লীনা। হ্যাঁ, বললাম আমি। কিছুক্ষণ আবার চুপচাপ। কত কথা বুকের ভেতর তোলপাড় করছে, কিন্তু মুখে আনতে পারছি না। আবার কবে যাচ্ছ সিঙ্গাপুর? জিজ্ঞেস করল লীনা। 15 দিনের ছুটি নিয়ে এসেছি, বললাম আমি। তারপর? ফিরে যাব। আপাতত আমার ঠিকানা সিঙ্গাপুরে। বহু টাকা কামাই করছো না? হ্যাঁ। কে খাবে তোমার এত টাকা? আমি খাবো, আমার আত্মীয় স্বজনকে দিব। তা তোমার টাকা কে খাবে? জিজ্ঞাসা করলাম আমি। মা যতদিন বেঁচে আছে ততদিন আমি আর মা। তবে তোমার মতো অত টাকা আমার নাই। একদিন তোমার বাবার প্রচুর টাকা ছিল। আমি তোমার বাবার দয়াতেই জীবনে এতদূর আসতে পেরেছি। আমি যতদিন বাঁচব তার প্রতি কৃতজ্ঞ থাকব। তোমাকে হাজত খাটানোর পরও? জিজ্ঞাসা করল লীনা। তার মতো অবস্থা পড়লে যে কেউ আমাকে জেলে ভরত। তাহলে পারলে তুমি বাবাকে ক্ষমা করে দিও, বলতে কি তার গলা ধরে এলো। তার কোনো অপরাধী আমি মনে করি না, ক্ষমা করার কথা বলছো কেন? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল লীনা, বলল, তোমার সৎ মানসিকতা ঠিক আগের মতোই আছে। এই গুণটাই আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। তোমার প্রচন্ড ভালোবাসা আমাকেও দুর্বল করে তুলেছিল, বললাম আমি। শুধুমাত্র একটা ধর্ম আমাদের জীবনকে তছনছ করে দিল, বলল লীনা। ট্রেন এসে সান্তাহারে থামল। সবাই নেমে গেল। লীনা ঠায় বসে আছে। নামবে না? উঠে দাঁড়ালো সে, একটা ব্যাগ উপর থেকে নামালো। তারপর আবার বসে পড়ল। আমার একটা হাত চেপে ধরে বলল, আমার একটা অনুরোধ রাখবে? বলো। তোমার জীবনটা এভাবে নষ্ট করো না, দেখে শুনে একটা বিয়ে করো। হাতটা চেপে ধরা অবস্থায় দুজনেই গেটের কাছে এলাম। প্ল্যাটফর্মে পা রাখলো সে। আস্তে আস্তে ট্রেন চলতে লাগলো। লীনা আমার হাতটা চেপেই ধরে আছে। ট্রেনের গতি বাড়তে লাগলো। এক সময় 2 হাত আপনা আপনি আলগা হয়ে গেল।